ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। যশনে জুলুস ও র্যালি সহ নানা আয়োজন, শান্তি ও সৌহার্দ্যের বার্তা। নবীর রহমতের হকদার হওয়ার জন্য আমরা এই মিলাদুন্নবীতে এসেছি। আল্লাহ যত আলমের রব, আল্লাহ রসুল তত আলমের রহমত। ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে 5 দিনের কর্মসূচি ঘোষণা। সরকারের 6 মাসি অপরাধ তদন্তে কোনো ব্যর্থতা নেই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। মুখোশধারী অনেকে এখনো দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে জানালেন আইনমন্ত্রী। প্রতিহত করতে রোডম্যাপ তৈরির তাগিদ। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় থামছে না বিতর্ক। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিয়ে পুলিশ ও ইলেকট্রিশিয়ানের বিভিন্ন বক্তব্য। ঘুষ ও বাণিজ্য জনসমক্ষে তুলে ধরতে বেসরকারি উদ্যোগ চালু হলো ঘুষ.সাইট। 4 দিনে 4000-এরও বেশি অভিযোগ জমা। এবং পাকিস্তানের ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ডে 15 নবজাতকের মৃত্যু। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে উঠে এলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, বিশ্বভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের বার্তা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আন্তর্জাতিক শান্তি সমাবেশ, যশনে জুলুস, সেমিনার এবং আনন্দ র্যালি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন হাজারো ধর্মপ্রাণ সুফিবাদী জনতা। ঈদে মিলাদুন্নবীর বিশেষ এই দিনে আয়োজন করা হয় জশ্নে জুলুস ও আন্তর্জাতিক শান্তি সমাবেশ। সমাবেশে যোগ দেন দেশ বিদেশের সুফি স্কলার, পীর মাশায়েখ, জাতীয় রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা। যাদের তৌফিক আছে, যাদের ইশক, হুব্বে রাসূল, হুব্বুল্লাহ যাদের অন্তরে আছে, তারা চেষ্টা করে এই দিনকে, এই মাসকে একটু আয়োজন করার জন্য। পরে বের করা হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। র্যালিটি দুয়েল চত্বর, শিক্ষা ভবন ঘুরে পুনরায় উদ্যানে এসে শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জীবনের মাঝে আদর্শবান করার চিন্তা ভাবনা করি এবং আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মত মুহাম্মাদের ভিতরে শান্তি দান করুক এবং ইহুদির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে হেফাজত করুক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরে বের করা হয় আনন্দ র্যালি। আলামিনের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না করতেন তাহলে আসমান, দুনিয়া, যে লৌহ কলম, মানব, আমরা কিছুই সৃষ্টি হতো না। সমস্ত নবীদেরকে সত্যায়ন করবে আমাদের আখির জামানার নবী। শুধু আমাদের নবী শুধু নবী নয়, সকল নবীদেরও নবী। উনি যদি কোনো নবী সত্যায়ন না করে তার নবুয়ত থাকবে না। মুসাদ্দিকুল লিমা। এছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং উফাতের এই দিনে রাজধানীতে একত্রিত হওয়া লাখো মুসল্লির একটি চাওয়া, শান্তি প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। দেশের বিভিন্ন স্থানে নানান আয়োজনে পালিত হচ্ছে দিনটি। সকাল থেকে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত সহ আনন্দ ঘন পরিবেশে যশনে জুলুস এবং শোভাযাত্রায় অংশ নেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। এ সময় আনন্দ মিছিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় বিভিন্ন শহর। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে ঐতিহাসিক যশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে চট্টগ্রামে র্যালিটি বের করে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। পরে র্যালিটি 16 শহরের সুন্নিয়া ট্রাস্ট থেকে শুরু হয়ে লালখান বাজার, বিবিরহাট, মুরাদপুর, টাইগার পাস হয়ে আবারও একই স্থানে এসে শেষ হয়। आपके लिए एक ऐसा मार्केट, एक ऐसा मौका दिया गया है जिससे अल्लाह और अल्लाह के रसूल राजी हो। আল্লাহ পাক বলছেন, তোমরা যে কোনো নিয়ামত প্রাপ্তির পর তোমরা শুকরিয়া আদায় স্বরূপ তোমরা খুশি উদযাপন করো। বিশ্বে যে মুসলিমদের মধ্যে হানাহানি, মারামারি এবং বিভেদ
সেই জিনিসটা যেহেতু আমাদের মধ্যে না হয়। নারায়ণগঞ্জেও দিনটি পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে। বুধবার সকালে শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে যশনে জুলুস র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় মুসল্লিরা বলেন, কুরআন হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের অসংখ্য দলিল রয়েছে। ঈদে মিলাদুন্নবী পালন করা ইবাদত এবং কোরআন সুন্নাহর আলোকে এটা জায়েজ ইবাদত, অসংখ্য দলিল এই ব্যাপারে রয়েছে। এদিকে খাগড়াছড়িতে আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে বের করা হয় যশনে জুলুস র্যালি। ফেনীর দাগনভূঞায়ও যশনে জুলুস বা আনন্দ মিছিল বের করে মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসলমানদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রেসারাত, ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পুরো শহর। এছাড়া ফরিদপুর, সাভার, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজার বিশেষ বিমান ঢাকায় যাত্রা বিরতি করলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে দুইজন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনাও করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা এবং তার পরিবারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। রিজভী বলেন, নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রাক্কালে যে সমস্ত অঙ্গীকার আজকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নের মধ্যে আমাদেরকে আরো অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। সরকারের 6 মাসের মধ্যে এমন কোনো অপরাধ নেই যেটা উদ্ঘাটনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে, আর এটাই এই সরকারের সফলতা, এমনটি মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে নয়াপল্টনে বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। তিনি জানান, জনপ্রত্যাশা পূরণে পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে। একই মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, রংপুরের হত্যাকাণ্ডটি সবাইকে কাঁদিয়েছে। অল্প সময় অপরাধীরা গ্রেপ্তার না হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ হতো বলেও মন্তব্য করেছেন তিনি। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশের বর্তমান সরকারের কৃতিত্ব। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুনতে করত, কিন্তু এটি সক্ষম হয়েছে। ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোড ম্যাপ তৈরি করতে হবে। বুধবার রাজধানীর বনানীতে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে সব কথা বলেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট যাতে আর ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে 1400 মানুষকে রাস্তায় 20 দিনে হত্যা করা হয়েছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ মাথা হারিয়েছে। এখনো মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা বলে এগুলো কিছু হয়নি। তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তারের পরও থামছে না বিতর্ক।
ময়নাতদন্তের তথ্য এবং পরবর্তী তদন্তের গতি প্রকৃতি নিয়েও তৈরি হয়েছে নানান আলোচনা। তবে মরদেহে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক। গণিপতি চক্রবর্তীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিয়ে পুলিশ ও ইলেকট্রিশিয়ানের বক্তব্যে অমিল থাকায় জন্ম দিয়েছে নতুন সমালোচনা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের 4 সদস্য হত্যাকাণ্ড নিয়ে বিতর্ক যেন থামছেই না। পুলিশের বক্তব্য ও পারিপার্শ্বিক তথ্যের অমিল প্রতিনিয়তই নতুন জট পাকাচ্ছে। মরদেহ উদ্ধারের দিনের এক ভিডিওতে দেখা যায় দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার পরনের শার্ট আর আসামি সিদ্ধার্থের পরনের শার্টের হুবহু মিল। আর এ নিয়েই জনগণের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে আটকের সময় সিদ্ধার্থের পরনে গেঞ্জি ছিল বলে জানান তার বাবা। আমার ছেলের এই কোনো রিপোর্ট নাই, বললাম তো হাসি খুশির একটা ছেলে, সময় একটা ছেলে। পুলিশের বক্তব্য নিয়েও সন্দেহ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর পেছনে মনে হচ্ছে বড় কারো হাত আছে, এটা আপনাদের তদন্ত সাপেক্ষ। সবারই একটা যে আরেকটু ভালো করে তদন্তটা করে দেখা যাক যে আরো কিছু বের হয় কিনা। একই রঙের শার্ট প্রসঙ্গে পুলিশ বলছে ঘটনা অন্যদিকে মোড় নিতেই তুচ্ছ বিষয়টি সামনে আনা হচ্ছে। বিভ্রান্ত তদন্তকে ভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদিকে হত্যার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন নিয়ে পুলিশ ও ইলেকট্রিশিয়ানের বক্তব্যে অমিল নিয়েও সৃষ্টি হয়েছে সমালোচনা। ওখানে যে লাইনটা ভাই ডিসকানেক্ট পাইছি, টোটালি কি হয় কেউ খুলে দিছে না শর্ট সার্কিট করে আলাদা করছে, এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না। ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে, তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গলাতে আমরা সবগুলিতেই দাগ পেয়েছি, কোনোটার বুকে আঘাত আছে, মাথায় আঘাত আছে, তবে সেগুলি মৃত্যুর জন্য যথেষ্ট না। এই ঘটনায় এ পর্যন্ত 2 আসামিকে গ্রেফতারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদের আপিলের শর্তে জামিনের জন্য আদালতে পিটিশন জমা দিয়েছে তার আইনজীবীরা। এর আগে মঙ্গলবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়। সেই মামলায় 2 বছরের সাজাও হয়েছে। গত 20 মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদের 2 বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আমি জুবাইর সানি বলছিলাম নিউজ 24 থেকে। ভাইয়া, বিদিশা এরশাদ কি গ্রেফতার নাকি? গ্রেফতার। এটা কোন মামলা বা কি কারণে গ্রেফতার করছেন? ওয়ারেন্ট বলে গ্রেফতার, এটা সাজা ওয়ারেন্ট ছিল। কোর্টে কবে পাঠাবেন? সকালে। সর্বশেষ নবী ও রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিনে দোয়া মাহফিল করেছে সৈয়দ মোহাম্মদ ইমদাদুল ইসলাম সাজ্জাদানশীল আহলা দরবার শরীফ। বুধবার সকালে রাজধানীর চানখারপুলে আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে। বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম এবং ইসলামের শান্তি, সৌহার্দ্য, সহিংসতা, বিশ্বভ্রাতৃত্ব, নারীর মর্যাদা এবং মানবাধিকার প্রতিষ্ঠার দিক দর্শন প্রচারে ধর্মপ্রাণ মুসলমানদের আরও উদ্যোগী হতে হবে। আয়োজকরা বলেন, রাসূলের জীবনী প্রচার ও ধারণ করাই আজকের আয়োজনের মূল লক্ষ্য। মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ আরও অনেকে। সকল ড্রেনগুলো ড্যামেজ, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, তো আপনার সময় দেন, ইনশাল্লাহ এই বছরটা হয়তো একটু আপনাদের ভোগান্তি হবে, সামনের বছর অন্তত বলতে পারি যে এই ভোগান্তি আপনাদের থাকবে না। সরকারি সেবা নিতে গিয়ে প্রতিদিন দেশের হাজারো নাগরিককে শিকার হতে হচ্ছে ঘুষ বাণিজ্যের। হয়রানির ভয়ে এমন অন্যায়ের প্রতিবাদও করেন না অনেকেই। সমাজের এই অপকর্মের কথা যেন যে কেউ সহজেই জনসমক্ষে তুলে ধরতে পারেন, সেই সুযোগ নিয়ে এসেছে ঘুষ.সাইট। বেসরকারি এই সাইটটি চালুর 4 দিনেই জমা পড়েছে 4,000-এরও বেশি অভিযোগ। এতে ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ 64 কোটি টাকা। বেনামে অভিযোগ জানানোর এই প্ল্যাটফর্ম নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। শিহাব জাহিদের রিপোর্ট। ঘুষ.সাইট ওয়েবসাইটে নিচের দিকে নামতেই চোখে পড়ে দেশের সরকারি সেবার এক ভয়াবহ চিত্র।
কোনো ধরনের অ্যাকাউন্ট না খুলে বা নিজের পরিচয় প্রকাশ ছাড়াই যে কোনো নাগরিক মাত্র 2 মিনিটে লিখে জানাতে পারছেন সরকারি সেবা নিতে কোথায় কী পরিমাণ ঘুষ দাবি করা হয়েছে। সরকারি দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা আর কত টাকা দাবি করা হয়েছিল, এই 5 তথ্যে উন্মোচিত হচ্ছে দুর্নীতির নতুন খতিয়ান। মাত্র 3-4 দিনের পরিসংখ্যানই যেন থমকে দেওয়ার মতো। প্ল্যাটফর্মটি চালু হবার 4 দিনে জমা পড়ে 4,266টি সুনির্দিষ্ট ঘুষের অভিযোগ। এমন ঘটনায় মোট দাবি করা হয়েছে 64 কোটি টাকারও বেশি ঘুষ। বিভাগগুলোর মধ্যে ঘুষের অভিযোগে শীর্ষে ঢাকা 1,889টি, দ্বিতীয় চট্টগ্রাম 981টি, খুলনা তৃতীয় 212টি, আর সবচেয়ে কম বরিশালে 168টি। বেসরকারি উদ্যোগে তৈরি এই ওয়েবসাইটের পেছনে আছেন তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট 2 ব্যক্তি। তারা বলছেন এই সাইটের তথ্যের সুরক্ষায় রয়েছে মডারেশন ব্যবস্থা। ব্যক্তিগত বা আক্রমণাত্মক কিছু থাকলে তা বাদ দিয়ে তথ্য প্রকাশ করা হচ্ছে। আপনার কোনো নাম ট্রেস, আপনার কোনো নাম দেওয়া থাকবে না, জাস্ট ইউ ক্যান জাস্ট গো টু দ্য সাইট এন্ড মেক এ রিপোর্ট, রাইট? আপনার ইউ ডোন্ট নিড টু রেজিস্টার, ইউ জাস্ট নিড টু ইউ ডোন্ট নিড টু লগ ইন। সো আপনার উপরে কোনো রিস্ক পড়তেছে না। সো আপনি যদি কাউকে বলেন এই এখান থেকে ঘুষ নেওয়া হয়েছে, আপনার উপরে কোনো রিস্ক পড়ছে না। সো আই থিঙ্ক that's what the users like most, and এটাই অনেকটা সিম্পলিফাই করে দিয়েছে। I don't want to attack them, but I want to reduce the amount of ঘুষ they take, basically, as much as we can for now. আপাতত, but after that maybe we'll get rid of the ঘুষ entirely. বিশ্লেষকরা বলছেন ঘুষ সাইটের তথ্য দুর্নীতির কোনো প্রমাণ নয়, তবে দুদক বা তদন্তকারী সংস্থা চাইলে এই তথ্য ব্যবহার করতে পারে। উদ্যোগটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি, স্বাগত জানাই। বাংলাদেশের আইন অনুযায়ী দুদকও কিন্তু ওই বেনামি অভিযোগকে গুরুত্ব দিতে পারে না, কিন্তু আবার দুদকের আইনেই কিন্তু আছে যে স্বপ্রণীতভাবে কিন্তু দুদক পদক্ষেপ গ্রহণ করতে, কারণ সম্পর্কে দুর্নীতি তথ্য পেলে অভিযোগ ছাড়াও কিন্তু দুদক অ্যাকশন নিতে পারে। কাজে এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি, যদি অতটুকু তথ্য পাওয়া যায় যে কোন প্রতিষ্ঠানে, কোন জায়গায়, কোন জেলায় বা কোন সেবা খাতে কোন পর্যায়ে এই অনিয়োগটা হয়েছে, তাহলে এটাকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হতে পারে। নাগরিক সচেতনতা বৃদ্ধি ও সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্যের চিত্র তুলে ধরতে ডিজিটাল এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের PIMS হাসপাতালে ভয়াবহ আগুনে অন্তত 15 নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের 3 তলায় গাইনি ওয়ার্ডের নার্সারিতে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির কম্প্রেসার বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এবং 4টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তারা জানান সে সময় নার্সারিতে 16 জন নবজাতক ছিল, যাদের মধ্যে কেবল এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মর্মান্তিক এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। যুক্তরাষ্ট্রের মন্টানায় পারিবারিক নৈশভোজে স্বজনদের গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। এতে 4 শিশু সহ প্রাণ হারিয়েছেন একই পরিবারের 8 সদস্য। পুলিশ জানায় বিলিংস শহরের ওই বাড়িতে নৃশংস এই হত্যাযজ্ঞের পর আগুন ধরিয়ে দেয় হামলাকারী অ্যালান স্মিথ। পরে পুলিশের মুখোমুখি হয়ে নিজের গুলিতেই সে আত্মহত্যা করে। স্বজনরা জানান বাড়ি থেকে বের করে দেওয়ার ক্ষোভেই বাবা, মা, বোন, ভাগ্নে, ভাগ্নি এবং 95 বছর বয়সী দাদিকে হত্যা করে স্মিথ। ওমানের সাথে চুক্তির পরও হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ইরান। জলপথটি পুরোপুরি খুলতে ওয়াশিংটনকে আগের সমঝোতায় ফেরার শর্ত দিয়েছে তেহরান। অন্যদিকে প্রণালীর সব মাইন অপসারণের দাবি করে নতুন মাইন পাতলে ধ্বংসের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞায় সাধারণ ইরানিরা চাপে পড়লেও পশ্চিমাদের এমন একগুঁয়ে নীতি শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনতে পারে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। বাণিজ্যিক জাহাজের সাইরেনের বদলে হরমুজের জলে এখন শুধুই অনিশ্চয়তার ঢেউ। ওমানের সাথে ট্রানজিট চুক্তির পরও জলপথটি খুলতে নারাজ তেহরান। তাদের সাফ কথা, সমঝোতা স্মারকের শর্তগুলো ওয়াশিংটন পুরোপুরি না মানা পর্যন্ত এই পথ দিয়ে কোনো নৌযান চলবে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে নিত্যদিনের ব্যবসায় বড় ধরনের ধাক্কা খাচ্ছেন ইরানিরা।
তবে অর্থনৈতিক এই প্রবল চাপ সত্ত্বেও মাথা নোয়াতে রাজি নন তারা, বরং যে কোনো পরিস্থিতি মোকাবেলার দৃঢ় প্রত্যয় সাধারণ মানুষের কণ্ঠে। নিষেধাজ্ঞায় আমাদের জীবনযাত্রা কঠিন হলেও আমরা ইরানি, আর কিভাবে এই পরিস্থিতি সামলে দিতে হয় তা আমাদের ভালোই জানা। অন্যদিকে প্রণালীর আন্তর্জাতিক জলসীমা পুরোপুরি মাইন মুক্ত করার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি, নতুন করে মাইন পাতার যে কোনো চেষ্টা সমূলে ধ্বংস করা হবে। তবে ওয়াশিংটনের এমন কঠোর নীতি তাদের জন্যই বিপদের কারণ হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইতিহাস বলে ইরানকে একঘরে করার চেষ্টা সবসময় উল্টো ফল দিয়েছে। এই চাপ তাদের দুর্বল করার বদলে আঞ্চলিক বলয়কে আরো শক্ত করবে। নিষেধাজ্ঞার বেড়াজাল আর ভূ রাজনৈতিক এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ভাগ্য কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার সংবাদ। একসময় ঘড়ি মানেই ছিল শৈশবের আনন্দ, বিকেলের আকাশ জুড়ে রঙের উৎসব আর নাটাই হাতে দুরন্ত ছুটে চলা। কিন্তু প্রযুক্তির দাপটে সেই চেনা দৃশ্য এখন অনেকটাই ফিকে। স্মার্টফোন, ট্যাব আর ভার্চুয়াল গেমের ভিড়ে নতুন প্রজন্মের শৈশব যেন ঘরের চার দেয়ালে বন্দী। ফলে কমছে ঘুড়ি উড়ানো, কমেছে বিক্রি। তবে উৎসবে কিছু জায়গায় এখনও চোখে পড়ে পুরনো সেই ঐতিহ্য। এক সময় বাংলার আকাশ মানেই ছিল রং বেরঙের ঘুড়ির মেলা, নাটাই হাতে বিকেল জুড়ে ছুটে বেড়ানো, সুতোয় টান দিয়ে আকাশ জয়ের প্রতিযোগিতা আর ঘুড়ি কাটাকাটির উচ্ছ্বাস। এসবই ছিল শৈশবের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সময় বদলেছে বিনোদনের ধরনও। স্মার্টফোন, ট্যাব আর ভার্চুয়াল গেমের ভিড়ে হারিয়ে যাচ্ছে সেই চিরচেনা ঘুড়ি। 20 বছর বয়সী তরুণ রাজু ছোটবেলায় বিকেল নামলেই হাতে নাটাই আর পছন্দের ঘুড়ি নিয়ে ছুটে যেতেন খোলা মাঠে। আকাশে ঘুড়ি ওড়ানোর আনন্দেই যেন খুঁজে পেতেন শৈশবের সবচেয়ে সুন্দর সময়গুলো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বদলে গেছে সেই অভ্যাস। কমেছে ঘুড়ির পেছনে ছুটে চলার সময়ও। পড়াশোনার ব্যস্ততা আর মুঠোফোনে সহজলভ্য বিনোদনের হাতছানিতে ধীরে ধীরে সরে গেছেন এক সময়ের প্রিয় সেই ঐতিহ্য থেকে। আমি আগে উড়াইতাম, এখন হলো পড়াশোনার চাপ এতটা উড়ানো হয় না। আগে আমরা ঘুড়ি উড়াতাম, ঘুড়ি নাটাই নিয়ে ছাদে চলে যেতাম। এখন পড়াশোনার চাপে, তারপর অনেক কাজের চাপে আমরা এখন এগুলো করতে পারি না। আজকে শিশুদের শৈশব যেন বন্দি স্মার্টফোন, ট্যাব আর ভার্চুয়াল গেমে। মাঠে খেলাধুলা কিংবা আকাশে ঘুড়ি ওড়ানোর সময় কোথায়? নতুন প্রজন্মের এমন অনাগ্রহে হতাশ ঘুড়ি বিক্রেতারাও। কমেছে ক্রেতা, মনটা চাচ্ছে ব্যবসায়। একটা সময় আপনার বেচা কেনাটা ভালো হতো, ছেলেপেলেরা আসতো, ঠিক আছে, ঘুড়ি নিত, সুতা নিত, ঠিক আছে, মাঞ্জাও দেওয়া হতো অনেক ছাদে। এখন আর কি সেই সময়টা নাই। ব্যবসা বাণিজ্য আগের তুলনায় এখন অনেক খারাপ। এখন তো ঘুরটি মানুষ ছেলেপেলেরা বিনোদনের মধ্যে কম, অনলাইন মোবাইল নিয়ে এখন পড়ে থাকে, তো যার কারণে ঘুরটি এখন আগের মতো ওড়ায় না। তবে পুরোপুরি হারিয়ে যায়নি সে ঐতিহ্য। পৌষ সংক্রান্তি কিংবা পহেলা বৈশাখে দেশের বিভিন্ন এলাকায় হয় ঘুড়ি উৎসব। এসব উৎসব ঘিরে আবারও জমে ওঠে ঘুড়ির বাজার, জমজমাট হয়ে ওঠে ঘুড়ির ব্যবসা। পৌষ সংক্রান্তি তখন তো আমাদের এখানে জমজমাট। স্কুল যখন বন্ধ থাকে তখন সেই জায়গায় ঘুড়ি ওড়ে। এখনই সময় ঘুড়িকে বইয়ের পাতা থেকে মুক্ত করে বাস্তবের আকাশে ফিরিয়ে আনার। আবারও রঙিন হোক বিকেলের নীল দিগন্ত, নাটাইয়ের টানে ফিরে আসুক হারিয়ে যাওয়া শৈশবের উচ্ছ্বাস। এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।